নিউটনীয় বলবিদ্যা হতে আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। এই পার্টটা পোলাপানরা খুব বেশি ভয় পায়। আমরা একদম সহজ থেকে একদম বেসিক থেকে একদম হার্ড লেভেল অবধি যাব। সো আশা করি আমাদের ঘর্ষণের উপরে লেকচারটা দেখলে তুমি এই ঘর্ষণ নিয়ে আর নেক্সট টাইম ভয়ই পাবা না। তো চলো শুরু করা যাক। প্রথমে ভাই ঘর্ষণ কাকে বলে? ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো যে যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন কি হয়, এদের গতির বিপরীত দিকে একটা বল কাজ করে। লাইক মনে করো আমি এই কলমটাকেই এই বোর্ডটা ঘেঁষে পাঠাচ্ছি, দেখো এটা ঘর্ষণ কাজ করতেছে না? যে যখন একটা বস্তু অন্য একটা তল এর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন কি হয়, উভয়ের একটা স্পর্শতল বরাবর, উভয়ের স্পর্শতলে গতির বিপরীত দিকে একটা বল কাজ করে। এটাই তো ঘর্ষণ। এটাকে কিভাবে দেখাইতে পারি আমরা? যে ভাই এই মনে করে আমাদের সারফেসটা একটা যে কোনো তল, আর এই হচ্ছে আমাদের উপরে একটা বস্তু রাখা আছে। যখনই এই বস্তুটা মুভ করে, মনে করে এর বেগ দেওয়া আছে ভি, তখন এই যে গতি, এই গতির বিপরীত দিকে আর এই বস্তু এবং তলটার স্পর্শতলে একটা কি স্পর্শক বরাবর বল কাজ করে, বাধাদানকারী বল কাজ করে। এই বলটাকেই বলা হবে তোমার ঘর্ষণ বল। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বলটা কেন কাজ করে বা ঘর্ষণ কেন সৃষ্টি হয়? কারণ আমরা যদি এই পার্টটাকে খুব জুম করে দেখি যে কোনো সারফেসই স্মুথ না, কোনো সারফেসই কি ভাই স্মুথ না। আমার এই সারফেসটা, নিচের সারফেসটা জুম করে দেখা যায়, এটা কি হবে, অনেক বেশি এবড়ো থেবড়ো থাকবে, অনেক বেশি এবড়ো থেবড়ো থাকবে, মানে উঁচু নিচু খাঁজ থাকবে। ঠিক এই বস্তুর মধ্যে কি আছে ভাইয়া, এমন অনেক উঁচু নিচু খাঁজ আছে। এই খাঁজগুলো কি একে অপরের উপর আটকা যায়, তো তাই যখন এটা মুভ করার চেষ্টা করে এটা কি খাঁজের মধ্যে আটকে যাচ্ছে, একটা বাধা পায়। এই যে এটাই হচ্ছে তোমাদের ঘর্ষণ বল, আর কিছুই না। আমরা তো পড়েছিলাম 9 10-এ ঘর্ষণ বল মোট কত প্রকার? মোট 4 প্রকার। কোন 4 প্রকার? একটু লিখে নিবে নামগুলো। 1 নাম্বার হচ্ছে স্থিতি ঘর্ষণ, আমরা সবাই জানি স্থিতি ঘর্ষণ। 2 নাম্বারটা হচ্ছে কি আপনার আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। 3 নাম্বারটা বলতে পারি আমরা পিছলানো ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, যার অন্য একটা নাম ছিল যে বিসর্প ঘর্ষণ। ঠিক আছে, ওইটা আমি লিখতেছি না আপাতত। আর নাম্বার 4 হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এই হচ্ছে তোমাদের মোট 4 প্রকারের ঘর্ষণ বল আছে। যদিও আমরা এই প্রবাহী ঘর্ষণটাকে আমরা আমাদের ডিসকাশন সময় সান্দ্রতা বলে জানবো, যা অধ্যায় 7-এ পড়বো আমরা। ঠিক আছে, এই যে প্রবাহীর মধ্যকার যে ঘর্ষণ কাজ করে তাই হচ্ছে আসলে সান্দ্রতা। এটা আর কিছু না, সান্দ্রতা। এটা আমরা অধ্যায় 7-এ গিয়ে পড়বো, চ্যাপ্টার নাম্বার 7-এ গিয়ে পড়বো। এর মধ্যে এই যে আবর্ত ঘর্ষণ, এটা আবার কোনটা ভাইয়া? বা স্থিতি ঘর্ষণ কোনটা? মনে করলে এই যে আমার হাতের মধ্যে কলমটা রাখা আছে স্থির অবস্থায়, এখনো কিন্তু তোমার একটা বল কাজ করতেছে। এখনো কি এর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে কখন? মনে করলাম একে আস্তে ধাক্কা দিচ্ছি, মানে সে মুভ করতেছে না আর কি। আমি একে ফোর্স প্রয়োগ করতেছি বাট সে মুভ করতেছে না। লাইক ধরলা, এই যে তুমি ট্রাই করে দেখো তো, মনে করো তোমার বাসার মধ্যে বড় বড় যে আলমারি আছে না, বা যে কোনো বড় যে আসবাবপত্র, তুমি হালকা ধাক্কা দিও, সে কি মুভ করবে? বাট খেয়াল করো তো, তা তো মুভ করা উচিত, তাই না? আমরা জানি কি সেকেন্ড নিউটন সেকেন্ড ল কি বলে, F = ma। যদি আমি একটু বল দিই, তার মধ্যে কি একটু হইলেও তো ত্বরণ থাকা উচিত, বাট সে কেন মুভ করে না? বিকজ তার উপরে কি হয়, লব্ধি বল শূন্য হয়ে যায়। কিভাবে শূন্য হয়? তুমি ভাইয়া বল দিচ্ছ হচ্ছে F পরিমাণ, ভালো কথা, কিন্তু এই তার ঘর্ষণ বলটা কি হয়, আরও বেশি হয়ে যায়। সরি, তার ঘর্ষণটা কি এক্স্যাক্টলি সেম হয়। তুমি যেই পরিমাণ বল দাও, ওই বড় কোনো বস্তু হলে কি তার সেও কি একই পরিমাণ ঘর্ষণ বল দেয়, তাই বল হয়ে যায় শূন্য, লব্ধি বলটা, তাই বস্তু মুভ করে না। এই যে ঘর্ষণ বলটা, এটাকেই বলা হবে স্থিতি ঘর্ষণ। মানে এক কথায় বললে, একটা বস্তু যখন তলের উপরে স্থির থাকে আর বাহিরের কেউ এটাকে মানে গতিশীল করতে চায় বাট করতে পারে না, তখন যে ঘর্ষণ বলটা কাজ করতেছে তাকেই বলা হবে স্থিতি ঘর্ষণ। আর যদি বলি পিছলানো কোনটা, যে একটা বস্তু একটা তলের উপর দিয়ে যদি পিছলিয়ে যায় তখন যেই ঘর্ষণটা কাজ করে তাকে বলা হবে পিছলানো ঘর্ষণ। আর লাস্ট ওয়ান যদি বলি আবর্ত ঘর্ষণ, যদি একটা বস্তু অন্য একটা তলের উপর দিয়ে কি আবর্তন করতে করতে যায়, মানে কি ঘুরে ঘুরে যায়, তখন এটাকে বলা হবে কি তোমার আবর্তন ঘর্ষণ। যেমন চাকা যখন ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তুমি বুঝতেই পারতেছো যে চাকাকে কি ঘুরিয়ে নেওয়া কতটা ইজি আর পিছলাইয়া নেওয়া কতটা কঠিন,
ঠিক আছে, অবশ্যই ভাই এই ঘর্ষণ বলের মানটা অনেক কম এর থেকে। একটা বস্তুকে পিছলে নেওয়া কিন্তু বেশ টাফ, গড়িয়ে নেওয়া কিন্তু খুব ইজি, তুমি ট্রাই করে দেখো যে কোনো কিছু। আর যাই হোক, আমাদের এই পার্টটা খুব বেশি লাগবে না। আমাদের ঘর্ষণের ক্ষেত্রে আমরা কিভাবে নিউটনের সূত্র অর্থাৎ সামেশন এফ ইকুয়াল টু এম এটা অ্যাপ্লাই করতে পারবো, ওই পার্টটাই মোস্ট ইম্পর্টেন্ট। চলো ওই পার্টটা দেখা যাক। এখন তাহলে আমাদের ঘর্ষণ বলের মেইন সূত্রটা তা হচ্ছে ভাইয়া, ঘর্ষণ বল অলওয়েজ উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। কি বললাম? ঘর্ষণ বল সর্বদাই উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তার মানে ম্যাথমেটিক্যালি বললে এটা এফ ফ্রিকশন, ঠিক আছে, এফ আমি এফ আর লিখতেছি, এই ফ্রিকশন বলটা কার সমানুপাতিক? উলম্ব প্রতিক্রিয়া লিখছি আমি আর দিয়ে। ব্যাপারটা কিরূপ দেখো একটু। আগে আমরা আসি ভাই উলম্ব প্রতিক্রিয়া মানে কি। উলম্ব প্রতিক্রিয়া মানে কি? এই যে দেখো, একটা বস্তুকে আমি যে কোনো সারফেসের উপর রেখে দিছি, একটা তলের উপর রেখে দিছি, এর উপরে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম। তখন কি হবে? এই এম ভরের বস্তুটা নিচে এম জি বল দিবে না, এবং এই যে তলটাতে রাখছি ওই তল করবে কি, আবার এটাকে উপরের দিকে একটা উলম্ব প্রতিক্রিয়া দিবে লাইক আর, এবং এটা কি হবে? অবশ্যই এম জি এর সমতুল্য হবে ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না? এই তো, এক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের উলম্ব প্রতিক্রিয়া, যা ওজনের সমতুল্য। তার মানে যদি বস্তু আমার থাকে হচ্ছে সমতলে, তখন উলম্ব প্রতিক্রিয়া কি হবে? ওজনের সমান হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা লাগবে তা হচ্ছে তল যদি আনত হয় তখন কি হবে, ঠিক আছে? ওই পার্টটাকে আমরা একটু দেখি এবার। যদি আমার সারফেসটা এমন সোজা না হয়ে একটু বাঁকাতারা হতো, ঠিক আছে, মনে করো আমার সারফেসটা এই টাইপ কিছু, সারফেসটা এমন কিছু, এই যে আমাদের সারফেসটা, এই সারফেসটা আমাদের ভূমির সাথে মনে করি আলফা কোণে আছে। তুমি চাইলে আলফা না দিয়ে থেটা দিতে পারো তোমার ইচ্ছে, মনে করলে থেটা কোণে আছে, এবং এম ভরের একটা বস্তু আছে। আমার উদ্দেশ্য হচ্ছে উলম্ব প্রতিক্রিয়াটা বের করা, উলম্ব প্রতিক্রিয়াটা বের করা। দেখো তো, এম ভরের বস্তু করবে কি? নিচের দিকে এম জি বল দিবে। একটা কাজ করে ফেলি আমি ভাইয়া, এই এম জিকে ভেঙে ফেলি। এম জিকে ভাঙবো, একটা হচ্ছে এই যে তলটা না, একটা ভাঙবো হচ্ছে তল বরাবর, আর একটা ভাঙবো হচ্ছে তলের লম্ব বরাবর। এম জিকে ভেঙতেছি, একটা হচ্ছে তল বরাবর, এই দেখো এটা তল বরাবর, আর একটা হচ্ছে তলের লম্ব বরাবর। এখন একটু তোমার জানা উচিত ভাইয়া, এই কোণ থেটা হলে কিন্তু এই কোণটাও কি হবে? থেটা হতে বাধ্য। আমি এটা প্রুফ দেখাচ্ছি একটু পরেই, আপাতত বলে রাখি যে এই কোণ থেটা হলে এটাও কত হবে? থেটা হবে। এখন এম জিকে ভেঙে ফেললে যার সাথে কোণ তা কত হয়? কজ হয়। তাহলে এটা হয়ে যাবে তোমাদের এম জি কজ থেটা, এটা হয়ে যাবে এম জি সাইন থেটা, ঠিক আছে? এম জি সাইন থেটা। ঘর্ষণের ম্যাক্সিমাম অঙ্কে তোমাকে বারবার এই কাজটাই করতে হবে, কিন্তু বারংবার সেম কাজ করতে হবে। সো এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমি তো এম জিকে ভেঙে ফেলছি, ব্যাপারটা ওটা এরকম, আমার ছিল 100 টাকা, ভেঙে 60 টাকা 40 টাকা, আর কিছু নাই কিন্তু। এখন কিন্তু ভাই এম জি আর নাই, আমি এম জিকে ভেঙে ফেলছি, কিন্তু এম জিকে আমি ভেঙে ফেলছি। আচ্ছা, এখন এই যে তলটা, তল করবে কি? উলম্ব বরাবর প্রতিক্রিয়া দিবে। তাহলে এই হচ্ছে তলের উলম্ব প্রতিক্রিয়া লাইক আর। তুমি বুঝতেই পারতেছো এটা কত হবে? প্রতিক্রিয়া বলে ক্রিয়া বলে সমতুল্য। ক্রিয়া বল হচ্ছে এম জি কজ, তার মানে এক্ষেত্রে আর ইকুয়াল টু হবে ভাইয়া এম জি কজ থেটা। বুঝা গেল কি? আগে কত ছিল? যখন আমাদের এমন থাকতো তখন আমাদের এম জি ইকুয়াল টু হইতো আর, আর হতো গিয়ে এম জি সমতুল্য, আর এখানে হবে কত? এম জি কস থেটা। আচ্ছা, ব্যাপারটা আমরা আবার একটু ঝটপট দেখে নিই, তাহলে পরীক্ষায় আমাদের বারবার অ্যাপ্লাই করতে পেইন লাগবে না বা ভয় লাগবে না, ঠিক আছে? তো আমি ঝটপট আবার এটাকে দেখাচ্ছি, ঝটপট এটাকে আমরা আবার দেখাচ্ছি। এই মনে করো আমাদের তলটা, এই যে আমাদের তলটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, একটু কম করে দিই। এই যে আমাদের থেটা কোণে ছিল, এই তলের উপরে এম ভরের বস্তু আছে, ওজন কত ভাইয়া? এম জি। এখন আমি তোকে প্রুফ করে দেখাচ্ছি যে এই কোণটা কিভাবে থেটা হচ্ছে। আমি এম জিকে ভেঙে ফেলি, একটা ভাঙি হচ্ছে তল বরাবর, একটা হচ্ছে তলের লম্ব বরাবর। দেখো এই কোণ থেটা, এই তো খাড়া 90 ডিগ্রি, 90 কেমনে ভাইয়া? ওজন কাজ করে খাড়া নিচে। দেখো এই কোণ থেটা, এই কোণ 90, এই কোণ কত হবে? ত্রিভুজের 3 কোণ 180, এটা তো 90, এটা থেটা, এটা অবশ্যই 90 মাইনাস থেটা না, 90 মাইনাস থেটা। এর মধ্যে এটা আবার কি? মোট 90 ডিগ্রি, মোট 90, এই পার্টটা 90 মাইনাস থেটা, এটা অবশ্যই থেটা হতে বাধ্য, কারণ এটা ছিল হচ্ছে 90 মাইনাস থেটা,
এটা তাহলে এটা হবেই, কারণ যোগফল 90 লাগবে না। আচ্ছা, তাহলে এই যে আমি এটাকে ভুলে যাই আপাতত, এই এমজিকে ভেঙে ফেললে যার সাথে কোণ তা হবে কজ, তাহলে এমজি কজ থেটা, এটা হবে সাইন এমজি সাইন থেটা। এখন উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই বরাবর, এই হচ্ছে আর, আর আর কার সমতুল্য হবে? সিম্পলি এমজি কজের সমতুল্য হবে। তো আশা করি আমরা এটা খুব সহজেই মনে রাখতে পারবো, উলম্ব প্রতিক্রিয়া আর হচ্ছে এমজি কজ, আর এখানে নিম্নমুখী বল কত ভাইয়া? এমজি সাইন থেটা। এখন এই যে আমরা সূত্রে ব্যাক করি, সূত্রে কি আছে ভাইয়া? এই যে আমাদের ঘর্ষণ বলটা কি ছিল? উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। যদি আমি সমানুপাতিক সাইনটা উঠাই ফেলি, একটা ধ্রুবক আসবে, ওই ধ্রুবক কি লিখবো আমরা? মিউ দিয়ে, সো মিউ আর। এখন এই মিউ আবার দুই প্রকার, যদি বস্তু মুভ করে তখন মিউকে লিখবো আমি মিউ কে দ্বারা, আর যদি বস্তু আমাদের স্থির থাকে লিখবো হচ্ছে মিউ এস দ্বারা। এর বাংলা নাম কি একটু উঠায় নিও ভাইয়া, এর বাংলা নামটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। একটু উঠায় নিও, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর মিউ কে এর বাংলা অর্থ হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। পরীক্ষায় তোমাকে এই যে চিহ্ন দিয়ে নাও বলতে পারে, বাংলা নাম বলতে পারে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, আর এটা আমরা মনে রাখবো, এগুলার ক্ষেত্রে কি হয়? কোনটা বড় হয়? দেখা যায় মিউ কে এর মানটা অলওয়েজ লেস দেন মিউ এস। তার মানে যখন স্থির থাকে তখন ঘর্ষণ গুণাঙ্কটা বেশি হয়, কিন্তু মানে ঘর্ষণ বলটা বেশি হয়। তাই স্থির বস্তুকে গতিশীল করতে পারাটা কি কঠিন, বাট একবার গতিশীল হয়ে গেলে কিন্তু বেশ ইজি হয়ে যায়। তাই বলি আমরা অলওয়েজ যে কোনো কাজ শুরু করাই টাফ, শুরু একবার করে ফেললে দেন আবার কিন্তু ইজি হয়ে যায়। বুঝা গেল? ফিজিক্স এই কথা বলে। আচ্ছা, সো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কর মানটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক থেকে বড় হয়। এদের একক কি হবে ভাইয়া বলো তো? দেখো এফ আর একটা বল, প্রতিক্রিয়া এও তো একটা বল, এর কিন্তু কোনো একক নাই। এগুলা কিন্তু ভাই একক থাকে না, এর মান অলওয়েজ এক থেকে কম থাকবে। তার মানে দেখবা এগুলা এরকম, যে এই যে মিউ এর মান ভাইয়া এমন হবে, শূন্য হতে বড় তবে এক বা তার কম থাকে। রিয়েল লাইফে এক তো হয়ই না, আর কমই থাকে নর্মালি। ঠিক আছে? মানে 0.8 0.6 এমন থাকতে পারে। গতীয় বলো বা স্থিতি বলো, এই মানগুলো 0.8 0.6 এমন হতে পারে। আচ্ছা, এখন আমরা এগুলাকে বেস করে কয়েকটা এক্সাম্পল শুরু করে ফেলি। তাহলে ঘর্ষণ থেকে আমাদের প্রথম দুটো এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটা একটা সূত্র ডিরাইভ করা আসলে, এবং এই সূত্র ডিরিভেশনটা বুয়েটে 2001 সালে আসছিল। চলো দেখে ফেলি ব্যাপারটা কি বলতেছে। যে একটা বস্তুকে একটা আনত তলে রাখা আছে আর কি, লাইক এরকম, যে এই একটা আনত তল বস্তু রাখা আছে। প্রশ্ন হচ্ছে যদি এই বস্তু আর এই তলের মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস এর মান হয় 0.6, এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.6 হয়, সর্বোচ্চ কত কোণে তলটিকে বাঁকা করা যাবে? সর্বোচ্চ কত কোণে তলটাকে বাঁকা করা যাবে? বাট অ্যাকচুয়াল কোশ্চেনে বলা উচিত ছিল যে বস্তুটিকে না ফেলে, আমি বস্তু রাখছি না, ওই বস্তুকে না ফেলে সর্বোচ্চ কত কোণে তলটাকে বাঁকা করা যাবে। লাইক আমি এভাবে বলতে পারি যে মনে করো আমার ডাস্টার আছে, এই ডাস্টারটা একটা আনত তলে রাখা আছে, আমি কি তলটাকে উঁচু করলে কি একসময় ডাস্টারটা পড়ে যাবে না? তাহলে সর্বোচ্চ কত কোণে রাখলে গ্যাসটা পড়ে যাচ্ছে, বা সর্বোচ্চ কত কোণ অবধি রাখা যাবে, এরপর তো সে পড়ে যাবে। ব্যাপারটা এরকমই। মনে করি ভাইয়া সর্বোচ্চ আমরা থেটা কোণে রাখতে পারবো। এখন দেখো নিম্নমুখী বল কত হয়? এমজি। নিম্নমুখী বল এমজি না? আচ্ছা, আর এবার কি করবো কি, আমি এমজিকে ভেঙে ফেলবো। ভাঙলে একটা বল হবে এই দিক বরাবর, একটা হবে তল বরাবর, একটা তল বরাবর একটা তলের লম্ব। এই কোণ থেটা হলে এই কোণটা কত হয়? থেটা হয়। আমরা প্রুফ দেখেছিলাম কিন্তু। এমজিকে ভেঙে ফেললে এটা হচ্ছে আমাদের এমজি কস থেটা, এটা কত হয়? এমজি সাইন থেটা। এখন তার তো দেখো যদি ঘর্ষণ না হইতো, যখনই তলটা বাঁকা করা আছে বস্তু কিন্তু কি পড়ে যেত, ডিউ টু এমজি সাইন থেটা। কিন্তু বস্তু পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ গতির বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ কাজ করে। গতি যেই দিকে হতে চায় ঘর্ষণ কিন্তু তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এই হচ্ছে তোমার ঘর্ষণ বল, এই হচ্ছে ঘর্ষণ বল। আমার প্রশ্ন হচ্ছে আমি সর্বোচ্চ কত কোণে বাঁকা করতে পারবো, মানে বস্তুকে না ফেলে। যেহেতু বস্তুকে আমি ফেলবো না, তার মানে কি অবশ্যই ভাই এফ ইকুয়াল টু এম জি সাইন না, লব্ধি বল শূন্য লাগবে না বস্তুর উপরে। তার মানে এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ঘর্ষণ বল, এটা তো ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল ইকুয়াল টু এম জি সাইন থেটা। এখন আবার বলো ঘর্ষণ বলটা কত হবে?
ঘর্ষণ বলটা ভাইয়া হচ্ছে এই যে মিউ এস ইন্টু উলম্ব প্রতিক্রিয়া। বলেন এখানে উলম্ব প্রতিক্রিয়া কোনটা? এই যে এই বরাবর হয় উলম্ব প্রতিক্রিয়া, আর এটা আর কিছুই না mg cos এর সমতুল্য। তাহলে এই হচ্ছে তোমার mg cos থিটা ইকুয়াল টু mg sin থিটা। আমরা কি সুন্দর মতো ভাইয়া mg কে কাটতে পারি, cos কে ডিভাইড করে দিই, তাহলে মিউ এস কত আসে ভাইয়া? সিম্পলি tan থিটা। ইহা একটা সূত্র। কার সূত্র ভাইয়া? সর্বোচ্চ কত কোণে তলকে বাঁকা করা যাবে বস্তুকে না ফেলে। বস্তুকে না ফেলে তলটাকে আমি সর্বোচ্চ কত কোণে বাঁকা করতে পারবো, তা হচ্ছে এই যে মিউ এস ইকুয়াল টু tan থিটা। এখন আমার প্রশ্নে মিউ এস দেওয়া ছিল 0.6, তাহলে কোনটা কত হবে? তাহলে আমাদের উত্তর হবে ভাইয়া tan ইনভার্স 0.6, যা আসে অতই হবে। এখন এখান থেকে একটা সুন্দর আমরা সামারি আনতে পারি। দেখো ভাইয়া এই থিটা এর মানে সর্বোচ্চ মান কত হতে পারে যে কোনো বস্তুর ক্ষেত্রে? আমরা জানি এই যে মিউ এর ম্যাক্স মান কত হয়? 1 হয়, কিন্তু এটার ম্যাক্সিমাম মান হয় গিয়ে 1। এটা 1 হওয়া মানে কত? tan কত হওয়া? 45 হওয়া না? যেহেতু এর মান 1, ম্যাক্সিমাম মান 1, এটা কত হচ্ছে? ম্যাক্সিমাম মান 45। তার মানে হচ্ছে আমি এই মহাবিশ্বে মানে কোনো বস্তুকে, মানে মহাবিশ্ব বলে ভুল, ব্যাপারটা অদ্ভুত হয়ে যাবে, আপাতত পৃথিবী বলি, আমরা এই পৃথিবীর ক্ষেত্রে যে একটা বস্তুকে যে বাঁকা করে রাখতে চাই, তলটাকে কিন্তু আমরা কি 45-এর বেশি কোণে হেলেই ফেললে, 45-এর বেশি কোণে বাঁকা করে ফেললে কিন্তু কি যতই ঘর্ষণ হোক না কেন সে পড়বেই পড়বে। আমি বাহ্যিক কোনো বল দিয়ে ধরে না রাখলে সে কিন্তু ভাই পড়েই যাবে। ডিউ টু ঘর্ষণ সে সর্বোচ্চ 45 ডিগ্রি কোণ অবধি থাকতে পারে। ঠিক একই কারণে যারা সাইকেল রেস করে না, দেখবা কি বিভিন্ন মোড় ঘোরার সময় কি সাইকেল আরোহীরা একটু বাঁক নেয়, তারা যদি ভুলক্রমেও 45 ডিগ্রি কোণ থেকে বেশি বেঁকে যায় সে নির্ঘাত পড়বে। ঠিক আছে, সো বি কেয়ারফুল, যখনই মোড় ঘুরবা সাইকেল দিয়ে কিন্তু কি 45 ডিগ্রি বেশি কোণে আবার ঘুরো না, পড়ে যাবা। আচ্ছা, সো আমরা একটা সূত্র কিন্তু পেয়ে গেলাম, তোমরা এই সূত্রটা মনে রাখবা, এটা একটা সূত্র। এরপর আমাদের কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে একটা ঘর্ষণের সিম্পল বাট ভালো অঙ্ক। দেখো কি কি বলা আছে এখানে। এই হচ্ছে 5 বলতে 5 কেজি ভরের একটা বস্তু আর কি। 5 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 30 ডিগ্রি কোণে হেলানো একটা তলের উপর রাখা আছে। আমি করলাম কি, ওই বস্তুর উপরে তল বরাবর 100 নিউটন বল প্রয়োগ করতেছি। তল বরাবর 100 নিউটন বল প্রয়োগ করতেছি। তাহলে এই যে এই বরাবর আমি করি কত? 100 নিউটন বল প্রয়োগ। আমি এটাকে সরাই দিলাম আর কি। প্রশ্ন হচ্ছে সিস্টেমটা ত্বরণ কত যদি মিউ কে ইকুয়াল টু 0.6 হয়। দেখো যদি এমন হইতো তলটা ভাই স্মুথ, মানে স্মুথ বলতে তলটা মনে করো ফ্রিকশনলেস এবং সমতল, তখন কি করতাম আমি এফ ইকুয়াল টু এম এ দিতাম, অঙ্ক শেষ হয়ে যেত। বাট এখন কিন্তু অনেকগুলো বল কাজ করতেছে, সো আমাকে সামেশন এফ ইকুয়াল টু এম এ ফেলতে হবে, মানে লব্ধি বল বের করতে হবে। আর লব্ধি বল কীভাবে বের করব তাই আমরা এখন বের করিব। সো আমি এই পার্টটা এখন ভাই মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি এই কোশ্চেনটাকে মুছে দিয়ে কোশ্চেন নাম্বার 2টার জন্য একটু বড় করে চিত্র আঁকাচ্ছি। সো তোমরাও খেয়াল করো একটু। এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণে হেলানো তল, এই আমাদের বস্তু রাখা আছে। আমাদের বস্তুটা ভাইয়া এখানে রাখা আছে, আমি এই বরাবর বল দিচ্ছি কত? 100 নিউটন। এখানে তার ওজন কাজ করে 5 কেজি ভরের বস্তু 5g কাজ করে। এক কাজ করি 5gকে ভেঙে ফেলে একটা হচ্ছে তলের লম্ব বরাবর আর একটা হচ্ছে তল বরাবর। এটা কত হবে? এইটা হবে তোমাদের 5g সাইন, এটা হবে 5g কজ, বিকজ এই কোণ 30 মানে কি এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে তোমাদের 5g ইন্টু কজ 30, এটা হবে তোমাদের 5g ইন্টু সাইন 30। এখন আমার লাগবে হচ্ছে লব্ধি বল, মানে সামেশন এফ। কিন্তু তুমি কিন্তু একটা বল বাদ দিচ্ছ, তা হচ্ছে ঘর্ষণ বল। তোমাকে এখানে ঘর্ষণটা কাউন্ট করতেই হবে। এখন ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ঘর্ষণ অলওয়েজ গতির বিপরীত দিকে কাজ করবে। যেই দিকে গতি হতে চাইবে তার বিপরীত দিকে কাজ করবে। এখন দেখো কোন বলটা বড়? 5g sin 30, 5 ইন্টু 9.8 ইন্টু হাফ, এই মানটা কিন্তু অনেক কম। দেখো 49/2 প্রায় 24.5 নিউটন, এই মান কিন্তু 100। তাহলে কিন্তু গতিটা ভাই এই দিকে হওয়ার একটা উপক্রম হবে, তাই ঘর্ষণ এই দিকের বিপরীত দিকে কাজ করবে। আবারও বলি, আমরা তো ভাইয়া কি করলাম, এটা হলো বাহিরের এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এই হচ্ছে ওজনের জন্য নিম্নমুখী বল। বাট ঘর্ষণ কিন্তু কাউন্ট করি নেই। ঘর্ষণ কোথায় কাজ করবে? ঘর্ষণ কাজ করবে হচ্ছে গতির বিপরীত দিকে। গতি যেই দিকে হতে চাইবে তার বিপরীত দিকে। এই প্রশ্নে দেখো এই মানটা হচ্ছে অনেক কম,
প্রায় 24.5, এই মানটা 100, তাহলে গতি কিন্তু এই দিকে হতে চাচ্ছে, তাই ঘর্ষণ কাজ করবে বিপরীত দিকে। তাহলে এই দিক বরাবর আমাদের ঘর্ষণ বল আছে, আমি লিখে দিচ্ছি এটা। তাহলে এই দিকে আমাদের এক্সট্রা আরও একটা বল আছে ঘর্ষণ বল। এখন জাস্ট তুমি করবে কি, সামেশন এফ ইকুয়াল টু এম এ ফেলে দাও, যে ভাইয়া সামেশন এফ ইজ ইকুয়ালস টু এম এ। এখানে লব্ধি বল কত? লব্ধি হচ্ছে 100 উপরের দিকে মাইনাস এই বলগুলো। এই বলটা কত? 5g ইন্টু সাইন 30, 5g ইন্টু সাইন 30 মাইনাস ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত হয় আবার? ঘর্ষণ বল হয় ভাইয়া গিয়ে মিউ কে, এবার যে গতিশীল, মিউ কে ইন্টু উলম্ব প্রতিক্রিয়া। এই হচ্ছে আলটিমেটলি আমাদের এম এ। তাহলে 100 মাইনাস এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? ওই যে সাইন থিটা কত ছিল? সাইন 30 ডিগ্রি ছিল। এটাকে ক্যালকুলেট করলে ভাই আসবে হচ্ছে 24.5 মাইনাস মিউ কে ইন্টু আর। এখানে মিউ কে দেওয়া ছিল কিন্তু ভাইয়া 0.6, আর কত ছিল? এখানকার উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে গিয়ে 5g cos 30, 5g ইন্টু cos 30 ইকুয়াল টু এম এ, যেই বস্তুর ভর তার ত্বরণ, 5 তার ত্বরণ এ। তুমি কি খুব ইজিলি ত্বরণ পেয়ে যাবে না? এই তো। তাহলে এই হচ্ছে আমাদের ঘর্ষণের একদম মূলনীতি। আমাদের ঘর্ষণের ম্যাথগুলো কি হবে? ঘুরিয়ে ফিরে এই টাইপেরই হবে, কিন্তু একটা বস্তু একাধিক বল কাজ করতেছে এইসব। আশা করি আমরা এই টাইপের অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারবো। বুঝা গেল কি? ঘর্ষণ এবং কপিকল থেকে আমাদের আরও দুটো এক্সাম্পল, এগুলো বেশি একটু অদ্ভুত হবে, ঠিক আছে? এগুলো করতে পারলে মজা লাগবে, বাট বলতে পারে এগুলো বোর্ড পরীক্ষায় খুব একটা আসবে না। মানে এটা আসতে পারে, সমস্যা নেই, বাট এটা আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এটা করতে পারলে আমরা শিখতে পারবো, এটা হচ্ছে মূল কথা। শেখাটাই মূল উদ্দেশ্য, পরীক্ষায় আসা করাটা না। আচ্ছা, তাহলে দেখো এই প্রশ্নে কি বলা আছে, যে এই একটা কপিকল রাখা আছে, আমাদের ওই যে কপিকলের এক্সাম্পল নাম্বার 2 হুবহু সেটাই, জাস্ট ঘর্ষণ আছে। 2 কেজি ভরের একটা বস্তু, এখানে 5 কেজি ভরের একটা বস্তু, বাট এবার বস্তুর সাথে কি ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.7। তাহলে প্রশ্ন ভাইয়া, এবার সিস্টেমটার ত্বরণ কত এবং সুতার টান কত? তাহলে কিভাবে করতে পারি একটু দেখে ফেলি ভাইয়া, জাস্ট কপি কলের কনসেপ্টটা। এখানে 2 তো ওজন কত হবে? সিম্পলি 2g, সুতার টান ঊর্ধ্বমুখী t। এর ক্ষেত্রে সুতার টান ঊর্ধ্বমুখী, এবার ডান দিক বরাবর t। এবার ওজন তো ভাই আগের মতোই 5g, 5 কেজি ভরের বস্তু, ওজন 5g, এই হচ্ছে তার উলম্ব প্রতিক্রিয়া আর, যা ইজিলি 5g এর সমতুল্য হবে। এখন আমার সুতার টান কাজ করে এই দিকে, তার মানে এই বস্তুর কি সামনের দিকে যাওয়ার একটা কি, সামনের দিকে গতি হওয়ার একটা উপক্রম হবে। তাই দেখবা কি ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে, তার মানে এই বরাবর কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল। ব্যাপারটা কি বোঝা গেল? এখন খেয়াল করি প্রথম বস্তুতে মোট ত্বরণ কত। মনে করি এটা আমাদের 1 নম্বর বস্তু, এটা আমার 2 নম্বর বস্তু, ঠিক আছে? এটা আমাদের 2 নং বস্তু। তাহলে এই প্রথম বস্তুর উপরে মোট বল কত? সূত্র আমাদের সামেশন এফ ইকুয়াল টু এম এ। তাহলে নিম্নমুখী বল 2g অবশ্যই বড় হবে, উপরে হচ্ছে t, তাহলে 2g মাইনাস t সামেশন এফ ইকুয়াল টু তার ভর তার ত্বরণ টুয়াইস a। এর ক্ষেত্রে কি হবে ভাই দেখো তো, এর ক্ষেত্রে বল হচ্ছে, এর ক্ষেত্রে ভর হচ্ছে 5। আচ্ছা, বাট বল কত? এই দিকে বল ছিল কি t, আমাদের আগের ম্যাথে অনলি t ছিল। যখন আমরা কপি কলের এক্সাম্পল আবার 2 করেছিলাম, এখানে অনলি টি ছিল কিন্তু, বাট এবার কিন্তু ভাই ঘর্ষণ বলটাও আছে এই দিক বরাবর। কত এটা আবার? এই ঘর্ষণ বল, তাহলে মাইনাস ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলের সূত্র কি ছিল? মিউ কে ইন্টু আর, কিন্তু ভাইয়া মিউ কে হচ্ছে 0.7 এবং আর কত? 5g। বুঝা গেল কি? ইকুয়াল টু কত আসে? টুয়াইস এ। এবার কত হবে? 5a। কত হবে তোমাদের এটা? 5a। এখন আমরা এবার কি সলভ করে ইজিলি ভাইয়া এই মানটা পেয়ে যেতে পারি না, এর মানটা। বাট দেখবে তুমি যে এক্ষেত্রে মেবি ভাইয়া মানটা একটু নেগেটিভ চলে আসতে পারে, বিকজ এখানে ঘর্ষণ বলের মানটা অনেক বেশি। সো অ্যাকচুয়াল কোশ্চেনে আমরা কাজ করতে পারি, আমরা হালকা চেঞ্জ করে দিই ভাইয়া, এটা মনে করো 0.2, তাহলে এটাকে চেঞ্জ করে দিই, এটা কত হবে ভাইয়া? 0.2, তাহলে এটা একটা গ্রহণযোগ্য মান হতে পারে। এখন আমার লাগবে হচ্ছে লব্ধি বল কত, তাহলে এই যে ভাইয়া মানে লব্ধি ত্বরণ কত আর কি, যোগ করে দিলে টি টি কাটা 2g মাইনাস এইটা, তাহলে 2g মাইনাস 0.2 ইন্টু 5g ইকুয়াল টু যোগ করলাম না 7a। তুমি এবার খুব ইজিলি এখান থেকে ভাই a পেয়ে যাবে, এখান থেকে শেষ।
আর যদি বলা হয় টান কত, তুমি এর মানটাকে এখানে বসায় দাও অথবা উপরে বসায় দাও, টান পেয়ে যাবা। ওই কাজটুকু আমরা নিজে করব। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ঘর্ষণের অঙ্ক, ঘর্ষণ এবং কপি করার অঙ্ক। তাহলে এই ম্যাথটা ঝটপট উঠায় ফেলে একটু রেডি হয়ে যায় একটা খুবই বলতে পারো কি কনসেপচুয়াল অঙ্ক করার জন্য। এর মধ্যে অনেক কনসেপ্ট আছে। প্রথমত ভাইয়া ঘর্ষণ আছে, কপি কলের কনসেপ্ট আছে, তারপরে আবার কি আছে ভাই এখানে দেখো তো আনত তল আছে এবং আবার কি পানির মধ্যে ডুবানো আছে, মানে প্লবতা বল আছে। সো এর মধ্যে ভাই আমি মোটামুটি সবগুলো কনসেপ্টকে নিয়ে আসছি। তাহলে আমরা এবার কোশ্চেন নাম্বার 3কে মুছে ফেলে কোশ্চেন 4-এর দিকে মনোনিবেশ করি। চলো একটু মজার কিছু করা যাক। প্রতিবারের মধ্যে ভাই এবার এই বস্তু ভর 10 কেজি, এর আয়তন দেয়া আছে। তাহলে ওভারঅল সিস্টেমের ত্বরণ চাইছে যে এবার কিন্তু ভাই মানে ছাদটা হচ্ছে একটা হেলানো ছাদটা হচ্ছে হেলানো, একটা কোণ করে আছে 30 ডিগ্রি কোণ করে আছে ছাদটা, মানে বাড়ির ছাদ যেটা সেটা। আর উপরে 2 কেজি ভরের বস্তু আছে। তাহলে দেখি তো এই বস্তুর উপরে, এই 10 কেজি ভরের বস্তুর উপরে মোট কয়টা বল কাজ করে। এক হচ্ছে ভাইয়া নিম্নমুখী বল কাজ করে হচ্ছে 10G, 10 কেজি তো 10G। আর ঊর্ধ্বমুখী বল কত কাজ করে, অবশ্যই সুতার টান আছে। এই ছাড়াও আরেকটা আছে, তা হচ্ছে কোনটা ভাইয়া, এই যে ঊর্ধ্বমুখী প্লবতা, আমি লিখে দিচ্ছি প্লবতা বল। আর এই বস্তুর উপরে কয়টা বল কাজ করে, উপরের বস্তুর উপরে এক তো সুতার টান টি কাজ করে, 2 নাম্বার ঘর্ষণ বল ভাইয়া কাজ করে গতির উপক্রম যেই দিকে হবে তার বিপরীত দিকে, তাহলে এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে। আরও একটা কিন্তু আছে, কারণ আমার বস্তু হচ্ছে কি একটু আনত আছে না, তলটা একটু আনত, তার মানে ওজনের কিছু পার্ট কিন্তু কাজ করবে। আমরা এই পার্টটাকে একটু পৃথক করে লিখতে পারি। এই যে এই পার্টটাকে দেখো, এই পার্টটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর আমাদের এই বস্তু ছিল এই দিক বরাবর বল কত ছিল দেখো তো, সুতার টান টি, এই দিক বরাবর সুতার টান কাজ করেছিল টি। এবং ওজনও কিন্তু আছে এবার 2 কেজি ভরের বস্তু, ওজন 2G। এটাকে ভেঙে ফেললে একটা হবে কি তল বরাবর আর একটা হবে তলের লম্ব বরাবর, যা আসলে এই আর এর সমতুল্য। এই কোণ 30 হওয়া মানে কত, এই কোণটা 30 হওয়া, 30 লেখাই আছে আসলে 30। তাহলে 2G-কে ভেঙে ফেললে এটা হচ্ছে 2G cos 30, যা সিম্পলি আর এর সমতুল্য। আর আরেকটা হচ্ছে কত এই বরাবর 2G sin 30। ব্যাপারগুলো কিন্তু খুব মাথায় রেখো, আমি এটা খুব ফাস্ট করতেছি, আমি ধরে নিচ্ছি কি তুমি আগের ক্লাসগুলো করে আসছো, আমাদের এই ক্লাসটা এবং কপি কলের ক্লাসটা, তাহলেই হবে। এনিওয়ে, তাহলে এই হচ্ছে আমাদের 1 নং বস্তু, এই হচ্ছে আমাদের 2 নং বস্তু। তাহলে 1 নং বস্তুর ক্ষেত্রে যদি আমি সামেশন F = ma এই সূত্র অ্যাপ্লাই করি, খেয়াল করো হবেটা কি। এই 1 নং বস্তুর ক্ষেত্রে নিম্নমুখী বল হচ্ছে ভাই 10G, এটা অবশ্যই বড়, মাইনাস ঊর্ধ্বমুখী বল হচ্ছে ভাই এই যে টি, সুতার টান। আর কি আছে, হ্যাঁ আছে প্লবতা। আমাকে বলেন প্লব বল বের করার সূত্র কি, যদি কেউ ভুলে যাও ধরে ক্লাস 9-এ নামা দেওয়া উচিত। প্লব বলের সূত্র হচ্ছে ভাই ভি রো জি, ঠিক আছে। এখানে কোনটার পরিচয় কি, ভি হচ্ছে বস্তুর আয়তন, রো হচ্ছে বস্তুর ঘনত্ব না পানির ঘনত্ব, মানে যেই লিকুইডে ডুবাবো ওই লিকুইডের ঘনত্ব, বস্তুর আয়তন লিকুইডের ঘনত্ব এবং হচ্ছে জি 9.8। তাহলে এখানে ভি রো জি, ভি এর মান দেয়া আছে ভাইয়া 0.075 মিটার কিউব, রো কত ভাইয়া পানির ঘনত্ব সিম্পলি 1000, জি এর মান 9.8। ঠিক আছে, মানগুলো তো এভাবে নেওয়া, একটা কাজ করে দিই আমরা বেস্ট করার জন্য, একটা কাজ করি ভাই আয়তনকে আরও কমায় দিই। ঠিক আছে, একটা কাজ করি আমি আরও একটা জিরোকে অ্যাড করে দিই, মনে করলে 0.00 দিয়ে দিই, বেশি অ্যাকুরেট আসবে। হ্যাঁ, আমি মনে করো এখানে আয়তনকে 0.00 দিলাম, তাহলে হয়তো মান ঠিক থাকবে। ইকুয়াল টু এই যে সামেশন F = ma, এখানে m কত ভাইয়া 10 কেজি, আর a কত, এখানে a তো জানি না, বের করতে হবে। তাহলে এই আমাদের সমীকরণ নাম্বার 1 আসছে 1 নং বস্তুর জন্য। 2 নং বস্তুর ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং কি হচ্ছে, এক তো ভাই সুতার টান কাজ করে এই দিক বরাবর, হ্যাঁ সুতার টান টি, বাট ঘর্ষণ কাজ করে বিপরীত দিকে। আর ঘর্ষণ বল বের করে কি হবে, ঘর্ষণ বলের সূত্র হচ্ছে মিউকে ইন্টু প্রতিক্রিয়া বল আর, মিউকে ইন্টু প্রতিক্রিয়া বল আর কত ছিল ভাইয়া, এই যে 2G cos 30, 2G ইন্টু cos of 30। আর কোন বল আছে, আছে কিন্তু ভাইয়া এই যে 2G sin 30, ওজনের তল বরাবর উপাংশ, তা হচ্ছে ভাইয়া এটা কিন্তু একই দিকে, দেখো এটা কিন্তু টানের দিকে, এই বলটা কিন্তু টানের দিকে, তাই যোগ হয়ে যাবে। কিন্তু আমি টানকে প্লাস ধরছিলাম,
তো যোগ হয়ে যাচ্ছে 2g sin 30, 2g sin 30। এই সামেশন এফ ইকুয়াল টু তার ভর তার ত্বরণ। সমীকরণ নাম্বার 2 আমার অঙ্ক শেষ। তুমি 1 আর 2 যোগ করে দাও, যোগ করলে টি টি আননোন, বাকি সব তুমি জানো, টি টি কাটা যাচ্ছে আর কি, টি টি কাটা যাচ্ছে, তো আননোনটা কাটা যাচ্ছে। এই পাশে তুমি সব জানো, এখানে অনলি 12a থাকবে যোগ করার পরে, 12a, ওইখান থেকে তুমি a পেয়ে যাবে না। চলো এটাকে যোগ করি, ট্রাই করি। 10g তার মানে 98, তাই না? 9.8 ইন্টু 9.8 ইন্টু কত 10, 98। এখানে এই পার্টটুকু আছে, এটাকে রাখি ভাবি আমি, তাহলে 0.0075, 0.0075 ইন্টু 1000 ইন্টু 1000 ইন্টু 9.8। এখানে হচ্ছে মিউ কে কত ভাই ছিল 0.3, তাহলে মাইনাস 0.3 ইন্টু 2g cos 30 ইন্টু 2g cos 30 প্লাস 2g ইন্টু সাইন 30 প্লাস 2g ইন্টু সাইন 30, অনেক বড় হয়ে যাচ্ছে, ইকুয়াল টু যোগফল হচ্ছে 12a। একটা কাজ করি, এটাকে আমি একটু ক্যালকুলেট করা ট্রাই করি ভাইয়া। আগে দেখি এই পার্টটা পজিটিভ আসে কিনা, যে 10 ইন্টু 9.8 মাইনাস 0.0075 1000 9.8, হ্যাঁ আসবে এগুলো, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাইয়া এই পার্টটা বিয়োগ করলাম, মাইনাস 0.3 ইন্টু 2g ইন্টু cos 30 প্লাস অফ এইটা, প্লাস অফ 2 ইন্টু 9.8 ইন্টু সাইন অফ 30 ডিভাইডেড বাই 12। মোস্ট প্রবাবলি তুমি এ এর মান পেয়ে যাবে 2.43, তাও চেক করে নিও একটু। হ্যাঁ, তুমি মোস্ট প্রবাবলি এ এর মান পেয়ে যাবে ভাইয়া 2.433, 2.433। তারপর বললাম কি একটু চেক করে নিও ক্যালকুলেশনটুকু, ঠিক আছে। বাট আমাদের কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর কিন্তু খুব বড় লাইন না, কিন্তু এর মধ্যে কত কিছু চলে আসছে দেখো। প্রথমত এই যে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, আমি আবার একটু বলি। প্রথম বস্তুর ক্ষেত্রে ভাইয়া সে নিচে নামবে একটা বলের কারণেই, তা হচ্ছে mg এর কারণে, তার মানে 10g, এই 10g। আবার সুতার টান উপরের দিকে টি, এবং কি আছে বস্তুটা পানিতে ডুবানো আছে, তাই একটা প্লবো বল কাজ করতেছে না, প্লবতা। প্লবতা কত ভাইয়া, তা হচ্ছে এই যে ভি রো জি, ভি হচ্ছে বস্তুর আয়তন, রো হচ্ছে পানির ঘনত্ব, আর জি তো 9.8। এই তো 10g মাইনাস টি মাইনাস এই যে ভি রো জি ইকুয়াল টু এম এ, বস্তুর ভর বস্তুর ত্বরণ। আর ফর সেকেন্ড বস্তু সুতার টান টি এই বরাবর, আরও কি আছে এই বরাবর 2g sin 30, এই যে 2g sin 30। আর বাদ যাবে কোনটা, ঘর্ষণ বলটা। ঘর্ষণ বলটা কত হয় আবার, ঘর্ষণ বল হচ্ছে ভাই মিউ কে ইন্টু আর, আর মানে হচ্ছে 2g sin 30, এই যে মিউ কে ইন্টু 2g sin 30 0.3, আর আর হচ্ছে এটা। তাহলে এই সব কিছুকে ক্যালকুলেট করলে আমি মোটামুটি এ পেয়ে গেছি 2.433। যদি বলতো সুতার টান কত, তুমি মানটাকে এখানে বসায় দিতে পারতা, বসায় চেক করে দেখো কত আসে, বোঝা গেল। তাহলে এটা কিন্তু বেশ ভালো একটা কনসেপ্ট ছিল। আমরা আবারও বলি, এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসবে না, কিন্তু কনসেপ্টকে বৃদ্ধি করতে খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় আসতেই পারে এই টাইপের কিছু। চলো আমরা ঘর্ষণ থেকে আরও কয়েকটা ম্যাথ দেখে ফেলি। আমাদের ঘর্ষণ থেকে সর্বশেষ একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটার এই প্রথম পার্টটুকু বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। চলো সলভ করে ফেলি। কি দেওয়া আছে ভাইয়া, যে আমাদের একটা আনত তল আছে এ বি, আমাকে কোনটা বলে নাই, বাট আমাকে যেটা বলছে ভাইয়া, আমাকে এই লেন্থটুকু দেওয়া আছে 800 মিটার, এই লেন্থটুকু দেওয়া আছে হচ্ছে 50 মিটার। যদি দেখে মনে হচ্ছে ভাইয়া প্রায় কাছাকাছি, বাট না, এটা অনেক বড়, এটা অনেক ছোট কিন্তু। হ্যাঁ, আর একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে ভাইয়া 50 কেজি। আমি এই বস্তুকে করলাম কি, তল বরাবর 1000 নিউটন বল প্রয়োগ করলাম, এই তল বরাবর 1000 নিউটন বল প্রয়োগ করলাম। আর বলা ছিল কি স্থির অবস্থায়, ঠিক আছে, তার মানে বস্তুর আদিবেগ হচ্ছে 0। তাহলে প্রশ্ন হচ্ছে বস্তু এ থেকে বিতে যেতে হইলে কত সময় লাগবে, এ থেকে বিতে যেতে কত সময় লাগবে। আর সেকেন্ড প্রশ্ন আমরা অ্যাড করলাম, যদি ঘর্ষণ থাকে, মানে মিউ কে হয় 0.2, 0.2 হয়, তাহলে টি কত। যদি আমার গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হয়ে যায় 0.2, তখন টি কত হবে, মানে উঠতে এ থেকে বিতে যেতে কতক্ষণ লাগবে। আগে আমরা ভাইয়া 1 নাম্বার সলভ করা ট্রাই করি। প্রথম কথা তোমাকে বলি ভাই এ বি, এই পথটুকুর লেন্থ কত, কিভাবে করবা, রুট ওভার অফ এই 800 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, 800 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। চাইলে আমরা এখনই বের করে ফেলতে পারি,
পদটা খুব বেশি হবে না, 800-এর কাছাকাছি হবে। 800 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, তার রুট করলে ভাইয়া প্রায় 801.56 আসে, মানে খুবই নগণ্য, দেখছো? মানে এই 50 স্কোয়ার যোগ করলেও খুব একটা পার্থক্য হয় নাই, মানটা আসছে 801.56 এত মিটার। এবং আমি কিন্তু ইজিলি এই কোণটা পেতে পারি, কারণ আমার বারবারই কোণটা লাগে। এই কোণ কত হবে বুঝতেই পারতেছো, একটা কি সমকোণী ত্রিভুজ না ভাইয়া? তুমি ট্যান থিটা নাও, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 50, ভূমি হচ্ছে 800। তাহলে কোনটা কত আসছে আমরা একটু দেখে ফেলি। ট্যান ইনভার্স 50/800, এটা করলে প্রায় 3.57 আসে, 3.57 এত সেকেন্ড চলে আসে। সেকেন্ড কেন বলতেছি, 3.57 ডিগ্রি, কোন না 3.57 ডিগ্রি চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কি কি করতে হবে? প্রথমত আমি দেখবো যে ভাইয়া এই বস্তুর উপর লব্ধি বল কত। 1 নং প্রশ্নে ভাই ঘর্ষণ নাই কোনো, তার মানে ঘর্ষণ ছাড়া কাজ করতে হবে। আমি চিত্রটা আবার একটু আগে, আমি একটু চিত্রটা আবার ড্র করি। এই হচ্ছে আমাদের বস্তুটা, এই কোণটা আমি জানি 3.57 ডিগ্রি। এখানে বল কত কাজ করে? বস্তুর ভর 50, ওজন কাজ করে 50 জি। এটাকে ভেঙে ফেলি, এই বরাবর একটা হবে, এই বরাবর একটা হবে। এই কোণ থেটা মানে কি? এই কোণটা কি থেটা হবে না? আমরা বারবার করে আসতেছি, এই কোণ থেটা মানেও এই কোণটা কি থেটা। তাহলে 50 জিকে ভেঙে ফেললে এটা হচ্ছে 50 জি ইন্টু কস কস থেটা, আর এই দিক বরাবর কত হবে? 50 জি ইন্টু সাইন থেটা, 50 জি ইন্টু সাইন থেটা, 50 জি ইন্টু সাইন থেটা, যেখানে থেটার মান হচ্ছে 3.57 ডিগ্রি। আর আমি এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করতেছি। কত ফোর্স অ্যাপ্লাই করতেছে ভাইয়া? আমার ফোর্স হচ্ছে 1000 নিউটন, তাহলে 1000 নিউটন। এখন আমি করবো কি? ত্বরণ বের করবো, বস্তুটার ত্বরণ বের করবো। কিভাবে? ওই যে ভাইয়া সামেশন এফ ইকুয়াল টু এম এ দিয়ে। এখানে বস্তুর উপর লব্ধি বল কত? উপরের দিকে বল হচ্ছে 1000, যেটা বড়, আর নিম্নমুখী বল হচ্ছে 50 জি সাইন 3 ডিগ্রি। তো এটা হচ্ছে কত? 50 জি ইন্টু সাইন 3.57 ডিগ্রি। কোনো ঘর্ষণ নাই কিন্তু আপাতত। ইকুয়াল টু লব্ধি বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু তার ত্বরণ। আমরা কি এখান থেকে আমরা ত্বরণটা পেয়ে যাব না? অবশ্যই যাব। একটু ঝটপট দেখে নিই তো ভাইয়া ত্বরণটা কত আসে এখানে। তাহলে 1000 মাইনাস 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 3.57, মানটা আসছে ভাইয়া প্রায় 900 আসছে। এটাকে ভাগ করবো 50 দিয়ে, ভাগ করবো 50, ত্বরণ চলে আসে হিউজ, বাহ, 19.389, অনেক বেশি ত্বরণ আসছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এইটুকু। আচ্ছা, এখন তোমার লাগবে কোনটা? তুমি দেখো, তুমি বস্তুর ক্ষেত্রে ত্বরণ পেয়ে গেছো, বস্তুর ক্ষেত্রে ত্বরণ পেয়ে গেছো, খেয়াল করো, ত্বরণ পেয়ে গেছো। আদিবেগ কিন্তু ভাইয়া 0 দেয়া ছিল। আবার গতিপথ, এটা কি ভাই আসলে সরণ না? সে এর থেকে বিতে যাবে। তুমি সরণটাও তো ভাই জানো, সরণ কত হচ্ছে? 801 মিটারের মতো, 801.56। প্রশ্ন হচ্ছে তার যেতে কতক্ষণ লাগবে। তুমি কিভাবে করবা? জাস্ট তুমি সরণের সূত্র ফেলা দাও। সরণের সূত্র কোনটা? এই যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু টি স্কোয়ার। এখানে এই পার্টটা তো 0, আদিবেগ 0 বিধায় সরণ কতটুকু ভাইয়া? সরণ হচ্ছে তোমার 801.56, 801.56। এটা হচ্ছে হাফ, ত্বরণের মান 19.389 ইন্টু টি স্কোয়ার। তাহলে ইজিলি আমরা টি পেয়ে যাচ্ছি না এখান থেকে। কত আসে একটু দেখি তো? 801.56 ইন্টু 2 ভাগ ত্বরণটা, ইন্টু 2 ভাগ ত্বরণ হচ্ছে 19.389, তাকে রুট করলেই অ্যান্সার চলে আসবে 9.09 সেকেন্ড। তাহলে বস্তু উঠতে কি মাত্র 9 সেকেন্ড লাগবে, কারণ বলটা যে হিউজ ছিল 1000 নিউটন, তাই। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1। বুঝতেই পারতেছো বেশ ভালো একটা কনসেপ্ট, কিন্তু খুবই ভালো একটা কনসেপ্ট। আমার গতিবিদ্যার কনসেপ্টও লাগতেছে, ঘর্ষণটাও লাগতেছে, আনত তল এই ব্যাপারটাও লাগতেছে। কিন্তু ঘর্ষণটা লাগে নাই, এখন লাগবে। দেখো এই পরবর্তী প্রশ্ন কী হবে, পার্থক্যটা কি আমি জাস্ট দেখাই দিব, তোমরা নিজেরা ম্যাথটা করবা। পরবর্তী ম্যাথে কি আসতেছে? মিউ কে হচ্ছে 0.2,
তাহলে পার্থক্য কোথায় হবে? এই যে জাস্ট লব্ধি বলের পার্টটাকে পার্থক্য হবে। এখানে লব্ধি বলে কত হবে দেখো তো, আগে কিন্তু ঘর্ষণ ছিল না, যখন ঘর্ষণ থাকবে তখন গতির বিপরীতে ঘর্ষণ পার্টটাও অ্যাড হবে, তখন এখানে 15 হয়ে একটু বলি কি হবে, তখন তুমি এখানে এক্সট্রা কিছু পার্ট পাবা। তখন তুমি এই যে দেখো উপরে ছিল 1000 ফোর্স, নিচে হচ্ছে 50g sin 30, আবার কি হবে? ঘর্ষণ বল হবে। তার মানে এই দিক বরাবর আবারও মিউ কে সাথে কি যুক্ত হবে? সাথে ঘর্ষণ বলের জন্য ওই যে উলম্ব প্রতিক্রিয়া আর এই যে এটা যুক্ত হবে। তার মানে 50g ইন্টু কজ 50g ইন্টু কজ অফ এই থেটা মানে 3.57 ডিগ্রি যোগ হবে, ইকুয়াল টু এই যে এই পুরো পার্টটা ইকুয়াল টু কত হবে? এম এ। তখন ভর তো ভাই 50, ত্বরণ হচ্ছে এ। তুমি এখান থেকে কি একটা ভিন্ন এ পেয়ে যাবা। উই একে ইউজ করলে, উই এটাকে ইউজ করলে তুমি কি অন্য একটা টাইম পেয়ে যাবা। এই ম্যাথটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা করে কমেন্টে আমাদের জানিয়ে দিবা। সো ভাই আমরা কিন্তু লাস্ট কয়েকটা অঙ্ক, স্পেশালি এই 5 নাম্বার অঙ্ক আর আগের 4 নাম্বার অঙ্ক বেশ হার্ড ছিল, এগুলো কিন্তু হুট করে বোঝাও টাফ। সো আমি আশা করব তোমরা কোশ্চেন 4 এবং 5কে দরকারে কয়েকবার দেখো, কয়েকবার দেখে কনসেপ্টটা ক্লিয়ার করো। ম্যাথগুলো একটু টাফ ছিল, বাট এগুলো একবার বুঝে গেলে তুমি এই টাইপের সকল অঙ্ক খুবই আরামসে করে ফেলবা। তুমি দেখবা তোমার ফ্রেন্ডরা ঘর্ষণটাকে ভয় পায়, বাট তুমি খুবই কনফিডেন্টলি এটাকে হ্যান্ডেল করতে পারবা। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।